আজকে আমরা আলোচনা করব স্থিতিস্থাপকতা, যাকে বলা হচ্ছে ইলাস্টিসিটি। আগেও বলেছি তোমাদের আগেকার ক্লাসগুলোতে যে স্থিতিস্থাপকতাকে যদি আমি শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, স্থিতিযুক্ত স্থাপকতা মানে স্থাপন, তার মানে স্থিতিকে স্থাপন করার যে ইচ্ছা তাকে বলছে স্থিতিস্থাপকতা। স্থিতি কাকে বলে? স্থির বস্তু স্থির থাকতে চায় তাকে বলা হয় স্থিতি। তাহলে সেই স্থিতি অবস্থাকে স্থাপন করতে চাওয়ার যে ইচ্ছা বা ধর্ম তাকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। যেমন বল, স্ক্রিনটা অন করেছেন? বেশ, এবার একটু মন দিয়ে ক্লাসটা বোঝার এবং শোনার চেষ্টা করো। আর যেখানে বুঝতে বা কোনো কনসেপ্ট তৈরি হতে অসুবিধা হবে আমাকে কোশ্চেন করতে হবে যে এই জায়গাটা কি বলা হলো, এই জায়গাটা ঠিক বোঝা গেল না। একটা নির্দিষ্ট পয়েন্ট করে সেই জায়গাটা একটু আমাকে বলতে হবে। তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম যে স্থিতিস্থাপকতা, যে স্থির বস্তু স্থির থাকার যে ধর্ম তাকে বলা হয় স্থিতি। তাহলে সেই স্থিতি, তার স্থিতিকে স্থাপন করার যে প্রচেষ্টা বা ধর্ম, পুনরায় কোনো বস্তুকে বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করার পরে তার কি ঘটলো না ঘটলো পরের ব্যাপার, যে বল প্রয়োগ করার পরেও সেই বস্তু যদি নিজের জায়গাতে পুনরায় পুনঃস্থাপিত হয় তাহলে সেটা হলো তার স্থিতিস্থাপকতা। যেমন একটা রাবারকে যদি টানা হয়, দেখো আমি চ্যাপ্টারগুলো বারংবার বলছি, আমি আগের দিন পড়েছি বলে এটাকে পার করে আমি চলে যাচ্ছি না। তার কারণ হচ্ছে কনসেপ্টটা হচ্ছে খুব ভাইটাল। একবারের জায়গায় দুবার তিনবার বললে কোনো যায় আসে না, কিন্তু মাথার মধ্যে যদি না ঢোকে তাহলে সেটা কোনো কাজেই দেবে না। ওই জন্য আমি সবকিছু জিনিস বারংবার বলার চেষ্টা করি। তো ওই জন্যই বলছি যে যার বুঝতে অসুবিধা হবে সে আমাকে জিজ্ঞাসা করবে। যেমন ধরো কোনো একটা রাবার, সেই রাবারকে ধরে যদি টানা হয় তাহলে টানা হলো, বল প্রয়োগ করা হলো, তাহলে এর ফলে রাবারটা দৈর্ঘ্য বাড়বে। কিন্তু সেই টানটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে রাবারটা আবার পুনরায় আগে যে জায়গায় ছিল সেই জায়গাটায় সে ফিরে আসবে, অর্থাৎ আগের ওই যে স্থিতি অবস্থা ছিল সেটাকে পুনরায় স্থাপন করবে। তাহলে এই যে ধর্ম, এই ধর্মটাকেই বলছে স্থিতিস্থাপকতা। এটা হলো সচরাচর জড় পদার্থের ধর্ম, কোনো জীবের ধর্ম নয়। জড় পদার্থের একটি ধর্ম হলো স্থিতিস্থাপকতা। এবার এই যদি সংজ্ঞা দেখতে যাওয়া যায় তাহলে বাহ্যিক বল প্রয়োগ করার ফলে তার আকার বা আয়তন অথবা আকার আয়তন দুটোরই পরিবর্তনের চেষ্টা করা হয়, এবং সেই বস্তুটা যদি সেই চেষ্টাকে বাধা দেয় যে না আমি পরিবর্তন হবো না, আমি যা ছিলাম তাই থাকবো, এই যে এটা ধর্ম, সেটাকে বলছে স্থিতিস্থাপকতা। এবং এখানে একটা লক্ষণীয় বিষয়, বাইরে থেকে যে বল প্রয়োগ করা হয়েছে সেটা যদি অপসারিত হয়ে যায় তাহলে সেই বস্তু আবার তার আগেকার আকার বা আয়তন ফিরে পায়। এই যে ধর্ম, এটাকে বলছে স্থিতিস্থাপকতা ধর্ম। তাহলে স্থিতিস্থাপকতা ধর্ম নিয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়, একটু পড়ে নিতে হবে। আর যদি পড়ে মুখস্থ না হয় নিজেই বানিয়ে বলে দিতে হবে যে স্থিতিস্থাপকতা হলো জড় পদার্থের ধর্ম, এটা কোনো জীবের ধর্ম নয়। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে দ্বিতীয় কথা, জড় পদার্থের যে ধর্মের জন্য সেই বস্তু তাকে বল প্রয়োগ করা সত্ত্বেও সে যদি পুনরায় তার আগের অবস্থানে ফিরে আসতে চায় সেই ধর্মকে বলছে স্থিতিস্থাপকতা। উদাহরণ দিতে বললে বলবা, কোন একটা রাবার তাকে বল প্রয়োগ করে টানা হলো, রাবারটা দৈর্ঘ্যে বড় হবে, কিন্তু সেই টানটা যদি আবার ছেড়ে দেওয়া হয় রাবারটা আবার পুনরায় আগের যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসবে। তাহলে এখানে রাবারের মধ্যে স্থিতিস্থাপকতা ধর্ম দেখা যাচ্ছে। এবার এই স্থিতিস্থাপক ধর্মের উপর ভিত্তি করে বস্তুকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। একটাকে বলছে ইলাস্টিক, মানে হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, তুমি যতই টানো সে আবার ফিরে আসবে, যতই টানো সে আবার ফিরে আসবে। বল প্রয়োগ করেছো, বলটা ছেড়ে দাও, আগের অবস্থায় ফিরে চলে আসবে। যেমন গার্ডার, তাকে বলছে ইলাস্টিক। ওই গার্ডারের তো আর একটা নামই হলো ইলাস্টিক।
ইলাস্টিক দেওয়া হয়, বাচ্চাদের প্যান্টে কোমরে ইলাস্টিক দেওয়া হয়, তারা বেল্ট পরতে পারে না বলে ইলাস্টিক। বিভিন্ন পোশাক পরিচ্ছদে ইলাস্টিক ব্যবহার করা হয়। ইলাস্টিক মানে কি, তুমি ওটাকে টানলে বড় হবে আর ছেড়ে দিলে আবার আগের জায়গায় ফিরে আসবে। তাহলে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু 1 নম্বর বিভাগ। 2 নম্বর হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবলকে আমরা বলতে পারি অস্থিতিস্থাপকও বলতে পারি, মানে পুরো স্থিতিস্থাপকের উল্টো। ফ্লেক্সিবল বা নমনীয়, তুমি যাকে বেঁকাবে সে বেঁকে যাবে। লোহার রড বল প্রয়োগ করলে বেঁকে গেল, অন্য যে কোনো জিনিস বল প্রয়োগ করলে সে বেঁকে গেল, আগের অবস্থায় কিন্তু সে আর ফিরছে না, যা ছিল সেখান থেকে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, যেভাবে দেবে সেভাবে বেঁকে গেল। তাকে বলছে নমনীয় বা অস্থিতিস্থাপক বস্তু। নমনীয়র আলাদা একটা নাম আছে, অস্থিতিস্থাপক বস্তু। তাহলে স্থিতিস্থাপক, তার উল্টো হচ্ছে অস্থিতিস্থাপক। লোহার রড হতে পারে। এবার সম্পূর্ণ দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু কি, যে বাহ্যিক বল প্রয়োগ করা হলো, বাহ্যিক বল প্রয়োগ করার ফলে কিন্তু তার আকার আয়তন কিচ্ছু পরিবর্তন হলো না, যা ছিল তাই, যা ছিল তাই থাকলো, তখন তাকে বলে দৃঢ় বস্তু। কি হতে পারে, একটা পাথর হতে পারে, রেল লাইন হতে পারে, একটা বাটখারা হতে পারে। তুমি বল প্রয়োগ করলে যা ছিল তাই, কোনো পরিবর্তন হলো না। একটা বাটখারাকে তুমি ওপর থেকে ফেলে দিলে নিচে, কিচ্ছু পরিবর্তন হলো না, যা ছিল তাই, দৃঢ় বস্তু। তা এই 3 রকম। তাহলে একটা হচ্ছে স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক বা নমনীয়, আর একটা দৃঢ় বস্তু। এগুলো আমরা আগের দিনও আলোচনা করেছি, এবং এখানে এই প্রসঙ্গক্রমে একটা আলোচনা এসেছে যে কোনো বস্তুই যে সম্পূর্ণভাবে দৃঢ় নয়, বল প্রয়োগ করলে তার কিছু না কিছু পরিবর্তন ঘটেই ঘটে। একটা দৃঢ় বস্তুর উদাহরণ হিসাবে আমরা একটা ডায়মন্ড বা হীরক খণ্ডকে আলোচনা করেছি, একে আমরা সম্পূর্ণ দৃঢ় বস্তু ভাবতে পারি। তারপর আমাদের যে আলোচ্য বিষয়বস্তু ছিল যে এই যে স্থিতিস্থাপকতা ধর্ম, এটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। স্থিতিস্থাপকতা ধর্ম বিষয়টা সর্বপ্রথমে বস্তুটা কি অবস্থায় আছে সেটাকে আমরা বিবেচনা করব। যেমন যেমন ধরো বস্তুটা কঠিন, তরল না গ্যাসীয় অবস্থায় আছে, তার উপর নির্ভর করে আমরা বলতে পারি যে কঠিন বস্তুর স্থিতিস্থাপকতা হচ্ছে সব থেকে বেশি। কঠিন বস্তু হচ্ছে সব থেকে বেশি স্থিতিস্থাপক, আর গ্যাসীয় বস্তু হচ্ছে কম স্থিতিস্থাপক। তাহলে পদার্থের অবস্থার উপর নির্ভর করে 1 নম্বর পয়েন্ট। এই পয়েন্টগুলো কিন্তু খুব ভাইটাল, পরীক্ষায় ডাইরেক্ট দিয়ে দেবে, তখন তোমাকে তুলে দিতে হবে। পদার্থের অবস্থা, উপাদান, সে পদার্থটা কি কি দিয়ে তৈরি, শুধু পয়েন্টগুলো মনে রাখবে, যেখানে আমি দাগ দিয়ে দিয়েছি এগুলো মনে রাখলে বাকি লেখাটা এমনি চলে আসবে। পদার্থের উপাদানের উপর স্থিতিস্থাপকতা নির্ণয় করে। বাকি উষ্ণতা, তুমি যদি উষ্ণতা বাড়াও স্থিতিস্থাপকতা কমে যাবে। কেন স্থিতিস্থাপকতা কমে যাবে বলে দেখি। প্রথম কথা হচ্ছে, উষ্ণতা যদি বাড়াও কোনো জিনিসের, ধরো উষ্ণতা বাড়লো, উষ্ণতা বাড়লে তার মধ্যে উপস্থিত কণাগুলোর গতিশক্তি বাড়বে না কমবে? বাড়বে। উষ্ণতার প্রভাবে কণার গতিশক্তি বাড়বে। গতিশক্তি যদি বাড়ে তাহলে কি, সে ছোটাছুটিটা বাড়িয়ে দেবে, তীব্র বেগে ছোটাছুটি বাড়িয়ে যাবে, বন্ধন থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করবে। এর ফলে তার গতিশক্তি বেড়ে যাওয়ার ফলে তার স্থিতিস্থাপকতা, মানে তার স্থির হওয়ার, আগের অবস্থায় ফিরে আসার প্রবণতাটা কমে যায়। যত বেশি টেম্পারেচার তুমি দেবে তার স্থিতিস্থাপকতা তত কমে যাবে। আমাকে দেখাচ্ছে ইউ ডোন্ট হ্যাভ প্রেজেন্টার অ্যাক্সেস দেখাচ্ছে, দি স্ক্রিনটা আসছে না, আপনার ভয়েসটা আসতে হলে। তাহলে কি হচ্ছে, যে উষ্ণতা যদি বাড়ে স্থিতিস্থাপকতা কমবে। একটা উদাহরণ আছে, ইনভার একটা সংকর ধাতু। ইনভারটা সম্ভবত আয়রন এবং তোমার ক্রোমিয়াম। ইনভার আয়রন এবং ক্রোমিয়াম, লোহা আছে, লোহার সঙ্গে আর একটা ধাতু, ওই দ্বিতীয় ধাতুটা ঠিক এক্সাক্ট মনে হয়, সম্ভবত ক্রোমিয়ামই হবে।
এটা একটা সংকর ধাতু, এটা এমন একটা ধাতু এর ক্ষেত্রে বলছে উষ্ণতার কোনো প্রভাব নেই, এর ক্ষেত্রে উষ্ণতার কোনো প্রভাব নেই, উষ্ণতা বাড়ালেও এর স্থিতিস্থাপকতা কমা বাড়া কিছু করে না। নেক্সট আরেকটা পয়েন্ট, অশুদ্ধি। অশুদ্ধি মানে কি? মানে ভেজাল। কোনো জিনিসের উপর যদি অশুদ্ধি মেশানো হয় তার স্থিতিস্থাপকতা বাড়ে, এটা একটা পয়েন্ট মনে রাখার জন্য। এগুলো পড়তে হবে, এগুলো মনে রাখতে গেলে তোমাকে পড়তে হবেই। উদাহরণ হিসেবে বলা হয়েছে যে ধরো লোহা, লোহাতে যদি একটা অশুদ্ধি হিসাবে কার্বন মেশানো হয় তাহলে এটা ইস্পাতে পরিণত হয় এবং এর স্থিতিস্থাপকতা বেড়ে যায়। যে যত শক্ত বা কঠিন জিনিস তার স্থিতিস্থাপকতা বেশি। তাহলে এখানে যেটা আলোচ্য বিষয় যে স্থিতিস্থাপকতা কি কি বিষয়ের উপর নির্ভর করে বা প্রভাবক, প্রভাবকারীকে বলা হয় প্রভাবক। হয়তো প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, স্থিতিস্থাপকতার প্রভাবকগুলি লেখো, তখন লিখতে হবে বস্তুর উপাদান, বস্তুর অবস্থা, বস্তুর উষ্ণতা বৃদ্ধি, বস্তুর অশুদ্ধি মানে অশুদ্ধি সংযোজন ইত্যাদি। প্রযুক্ত বলের প্রভাব, তুমি যত বল প্রয়োগ করবে কোনো বস্তুর উপর তার স্থিতিস্থাপকতা তত কমে যাওয়ার কথা। বেশি বল প্রয়োগ করবে তাহলে সে নিজেকে স্থির রাখতে পারবে না। এখানে এই চিহ্নটা কেন দেওয়া হলো? এটা কি ভুল করে দেওয়া হয়েছে? এটা তো কমবে। প্রযুক্ত বল যত বেশি হবে স্থিতিস্থাপকতা তত কমবে। এবার একটু মুখস্থ করে নেবা এবং কোনো পয়েন্টে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে আবার রিপিটেডলি জিজ্ঞাসা করবা। এখানে একটা দিয়েছে রবার অপেক্ষা ইস্পাত বেশি স্থিতিস্থাপক। কেন? কারণ রবার, কোন কোন ধাতু বললেন? বলো। ইনভার এই সংকর ধাতুটা কি কি ধাতু মিশিয়ে? ইনভার, ইনভারটা হচ্ছে আয়রন, আয়রনের সঙ্গে আমার যতদূর মনে হচ্ছে ক্রোমিয়াম থাকে, আমি আবার দেখে নিচ্ছি। আয়রন আর লোহাটা কি একই রকম লাগছে? একই একই, আয়রন লোহা একই। আমি এক্ষুনি দেখে নিচ্ছি এখানে তোমাদেরকে সঙ্গে নিয়ে। জাস্ট এ সেকেন্ড, এটা কেন আমার মনে পড়ছে না। ইনভারের মধ্যে আয়রন আর ক্রোমিয়াম আমি গেস করছি। কি লোহার নিজের? লোহার নিকেল, দেখি এবার। ভুলে যাই ওগুলো কেন কি জানে। ইনভার অ্যালয়, আয়রন আছে, আয়রনের সঙ্গে আর একটা যেটা আছে নিকেল, নিকেল নিকেল, যেটা ক্রোমিয়াম বলছে এটা নিকেল। 64% আয়রন এবং 36% নিকেল। ভুল হচ্ছে কিছু একটা, ওই জন্য আমার একটু ডাউট হচ্ছিল। এই যে ইনভার, এখানে একটা করে লিখে দিই। ইনভার হলো একটা ধাতু সংকর যার মধ্যে 64% লোহা প্লাস 36% নিকেল। এই যে একবার দেখলাম, আবার এখন মনে থাকবে। বেশ, রাবার না ইস্পাত কে বেশি স্থিতিস্থাপক? ইস্পাত হলো বেশি স্থিতিস্থাপক, কারণ ইস্পাতের আকার বা আকৃতির পরিবর্তন ঘটাতে গেলে কি হবে? অধিক পরিমাণে বল প্রয়োগ করা হয়, অধিক পরিমাণে বল প্রয়োগ করা হবে। নেক্সট, এবার চলেছে বিকৃতি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এখান থেকে যে সমস্ত বিষয়গুলো আমরা আলাপ আলোচনা করেছি তাদের মধ্যে থেকে, ওহো এটা আবার মুছে দিলাম কেন?
বিকৃতি। আমরা আগের ক্লাসে বলছিলাম যে কোনো জিনিসের যে নর্মাল শেপ আছে সেই শেপটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটাকে বলছে বিকৃতি। এবং তার যে শেপ বা আকার আকৃতির বল প্রয়োগের ফলে তার আকার বা আকৃতির যে পরিবর্তন সেটা কি রকম হতে পারে, সেই পরিবর্তনটা দৈর্ঘ্য বরাবর পরিবর্তন হতে পারে, আর কি হতে পারে, আয়তনের পরিবর্তন হতে পারে, আর কি হতে পারে, এমনি দেখা গেল যে তার আয়তন একই থাকলো কিন্তু তার শুধুমাত্র আকৃতিটা পরিবর্তিত হলো। তো কোনো জিনিসের, কোনো পদার্থের বা কোনো বস্তুর আকার বা তার আয়তনের যে পরিবর্তন তাকে বলছে বিকৃতি। যেমন ধরো একটা তার আছে, সেই তারটাকে টানা হলো, দুজন একটা ইলাস্টিক বা প্লাস্টিকের তারকে টানছে, এর ফলে কি ঘটনা ঘটবে, এর ফলে যেটা ঘটবে সেটা হচ্ছে সেটা লম্বায় বা দৈর্ঘ্যে বড় হবে। আগে একটা লেন্থ ছিল, পরে লেন্থটা বাড়লো। আমি এখানটা এটা দেখিয়েছিলাম আগে, তাও আবার আরেকবার দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে যেটা আলোচনা করছি তাকে বলছে বিকৃতি। ইংরেজিতে যাকে বলে স্ট্রেন। কাকে বলে বিকৃতি? যদি আমরা সংজ্ঞা বা আলোচনা করতে যাই, বল প্রয়োগের ফলে আকার বা আকৃতির যে পরিবর্তন, আকার বা আকৃতির অথবা উভয়ের, অথবা উভয়, উভয় মানে আকার আকৃতি দুটোই, উভয়ের যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে। এই যে বিকৃতি, এই বিকৃতি হলো তিন প্রকারের। দৈর্ঘ্য বরাবর যদি বিকৃতি হয় তাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। আয়তনে যদি কোনো বিকৃতি হয় তাকে বলবো আয়তন বিকৃতি। আর দেখা গেল যে আয়তন একই আছে, শুধুমাত্র আকারের হয়েছে, তাকে বলে কৃন্তন বিকৃতি। এবার আমরা প্রথম যেটা বলবো অনুদৈর্ঘ্য বিকৃতি। একটা ধরো এটা তার, প্লাস্টিকের তার, ধরো সাপোজ এর দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার, একে টানা হলো, টেনে বড় করা হলো, টানার পরে দৈর্ঘ্য দাঁড়ালো 15 সেন্টিমিটার। তাহলে আগে ছিল 10, এখন হলো 15, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে আগে 10 এখন 15, এটা যদি হয় তাহলে মোট বৃদ্ধি কত হলো, 15 মাইনাস 10, তোমার হচ্ছে 5 সেন্টিমিটার হচ্ছে মোট বৃদ্ধি। কিন্তু এই 5 সেন্টিমিটার বৃদ্ধি হচ্ছে কততে, 10-এ, তাহলে এককে কত হবে, তাহলে দেখো, তাহলে 10 সেমিতে বৃদ্ধি 5 সেমি, ছিল তো 10, তাহলে বৃদ্ধিটা তো 10 সেমির উপরেই হয়েছে, তাহলে 10 সেমিতে বৃদ্ধি 5 সেমি, অতএব 1 সেমিতে কত বৃদ্ধি, 5/10, তার মানে হচ্ছে 1/2, মানে হচ্ছে 0.5 সেমি। এইটাকে বলছে অনুদৈর্ঘ্য বিকৃতি। একক দৈর্ঘ্যে যে পরিবর্তন, আগেকার দৈর্ঘ্য যদি ধরো তোমার এল হয়, কোন একটা দৈর্ঘ্য এল, এল ফর লেন্থ, প্রাথমিক দৈর্ঘ্য, তারপরে যেটা বাড়লো, যেটা বাড়লো যে বৃদ্ধিটা, সেটাকে যদি আমরা স্মল এল বলি, স্মল এল কে আমরা কি করতে পারি, প্রাথমিক অবস্থায় যদি এল থাকে এবং তারপর টেনে যদি সেটা এল ড্যাশ হয়, তাহলে স্মল এল আমরা বলতে পারি এল ড্যাশ মাইনাস এল, মানে যে 15 - 10, এইটা আর কি, 15 - 10, তাহলে 5, এটা যে টোটাল বৃদ্ধি। তাহলে টোটাল বৃদ্ধিকে প্রথমে যেটা ছিল সেটা দিয়ে যদি ভাগ করি, সেটা সমান পাবো অনুদৈর্ঘ্য বিকৃতি, একক দৈর্ঘ্যে যে বৃদ্ধি। মাথায় ঢোকানোর চেষ্টা করে বলো, কার কার অসুবিধা আছে, কার?
এনিওয়ান? অনুদৈর্ঘ্য বিকৃতি? কি শর্ট ভাবে বলতে পারেন? আমি বলবো একক দৈর্ঘ্যে যে বিস্তৃতি, মানে যে একদম একদম, একক দৈর্ঘ্যে যে বৃদ্ধি সেটাই হলো অনুদৈর্ঘ্য বিকৃতি। এটা দৈর্ঘ্য বরাবর, কিন্তু অন্য কোনো কিছু বরাবর নয়, জাস্ট কনসিডারিং দ্য লেন্থ, considering the length, not volume or not by any other else. একক দৈর্ঘ্যে যে বৃদ্ধি তাকে বলছে অনুদৈর্ঘ্য বিকৃতি। স্মল এল বাই ক্যাপিটাল এল, এখানে whereas small l is increase in length, টোটাল যেটা বেড়েছে 10 ছিল 15 হয়েছে, তার মানে 5, এটা হলো 5, আর এল হচ্ছে 10 আগে যেটা ছিল। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি যদি আমরা সংজ্ঞা লিখি, তাহলে লিখবো যে একক দৈর্ঘ্যে বা একক দৈর্ঘ্য বরাবর যে বৃদ্ধি, এটা তো এক ধরনের বিকৃতি। আগে ছিল ছোট হয়ে গেল বড়, তাহলে এটা তো বিকৃতি। ঠিক আছে, তাহলে একক দৈর্ঘ্য বরাবর যে বৃদ্ধি হয় তাকে অনুদৈর্ঘ্য বিকৃতি বলে, এবং সেটা হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। অনুদৈর্ঘ্য বিকৃতির কি হবে? কোনো একক হবে? দেখো এলটা হবে যদি সেন্টিমিটার হয়, এটা যদি সেন্টিমিটার হয়, তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে, তাহলে এর কোনো এককই থাকবে না। ন্যাচারালি বিকৃতির কোনো এককই থাকে না। কেন? সমজাতীয় রাশির অনুপাত হওয়ার জন্য বিকৃতি একটি এককবিহীন রাশি। বিকৃতি একটি এককবিহীন বা এককবিহীন রাশি। সমজাতীয় রাশির অনুপাত হয়, বিকৃতি হলো একটি এককবিহীন রাশি। এটা মাথায় রেখো। নেক্সট, স্যার সকল বলো হয় এই বলতে, মানে এটা বলতে কি হচ্ছে, আরেকবার বলো। সকল মানে যে সাউন্ড, পদ্ধতি করে জন্য বা কেজিএস বা এসআই, যে পদ্ধতিতে এর মানটা সমান একই থাকছে। সকল সকল বলতে কি বললাম আমি ঠিক শুনতে পেলাম না। সিজিএস বা এসআই পদ্ধতি মানে যে কোনো ক্ষেত্রে এর কোনো এককই থাকবে না কোনোভাবেই। এদিকে এখানে তাকাও, অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, এমন রাখতে হবে। আয়তন বিকৃতি, টোটাল যে আয়তন ছিল সেখান থেকে বাড়ানো হলো, বিকৃতি ঘটেছে। ঘা মেরে মেরে তার আয়তনটা যদি বাড়ানো হয়, তাহলে যতটা বাড়লো আর আগে যতটা ছিল সেইটা বাই সেইটা। ধরো সাপোজ এটাকে যদি আমরা উদাহরণস্বরূপ কি বলি, ধরো এখানে একটা হাঁড়ি আছে, জাস্ট উদাহরণের জন্য একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি আছে, এর প্রাথমিক আয়তন ছিল ধরো ভি। একে হাতুড়ি করে ঘা মেরে মেরে পাতলা করে করে এর আয়তনটা ধরো একটু বড় করলাম, ধরো বৃদ্ধি করলো। তাহলে এটা ধরো প্রথমে নাম ছিল ভি1, দিয়ে হলো ভি2, তাহলে ভি1 এর থেকে ভি2 বড় আয়তন, তাহলে ভি2 মাইনাস ভি1 কত, তার মানে ভি2 মাইনাস যদি ভি1 করি, তাহলে এই হাইটটা কতটা বৃদ্ধি পেলো সেটাকে আমি যদি লিখি স্মল ভি, বৃদ্ধি। স্মল ভি মানে হচ্ছে আয়তন বৃদ্ধি হলো। তাহলে এই যে স্মল ভি আয়তন বৃদ্ধি পেলো, এই আয়তন বৃদ্ধিটা কার উপর পেলো? এইটার উপরে, ভি1 এর উপর। তাহলে যতটা আয়তন বৃদ্ধি পেলো আর বাই যার উপর পেলো, এটাকে বলছে আয়তন বিকৃতি। তাহলে কি দাঁড়ালো? যে আয়তন যতটা বৃদ্ধি পেল, স্মল ভি বৃদ্ধি পেল, তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভি2 মাইনাস ভি1 বাই ভি1 স্মল ভি বাই ভি1। যে পরিমাণ আয়তন বৃদ্ধি পেয়েছে আর প্রথমে যে আয়তন ছিল তাদের যে অনুপাত, সেটাকে বলছে আয়তন বিকৃতি। এটাও একটা এককবিহীন রাশি।
এটাকে আমরা এভাবে লিখতে পারি, সে বৃদ্ধি হোক বা হ্রাস হোক। আমি এখানে বৃদ্ধি রাখলাম, হ্রাস হলে কি হবে? না, অবশ্যই হবে। আয়তনটা যদি হ্রাস হয় তা হবে, এই হাঁড়িটা যদি বড় জায়গায় ছোট হয়ে যায় তাও হবে। এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। নেক্সট হচ্ছে কৃন্তন বিকৃতি বা মোচড় বিকৃতি কি? যে কোনো আয়তনের চেঞ্জ হয়নি। এই যেখানে একটা লিখেছিলাম যে একটা তেলের টিন, তাকে তুমি লাথি মারলে, আছাড় মারলে, যা করলে করলে ভিতরে যতটা তেল ধরতো, বেঁকে যাওয়ার পরও যদি ঠিক ততটা পরিমাণই তেল ধরে, কিন্তু তার চেহারা যদি পাল্টে যায়, টেরা বেঁকা হয়ে যায়, আয়তন যা ছিল তাই, এখানে যদি ভি হয় এখানেও ভি, তাহলে চেহারা যদি পাল্টে যায়, টেরা বেঁকা হয়ে যায়, কিন্তু আয়তন যদি একই থাকে, তখন সেই ধরনের বিকৃতিকে বলছে মোচড় বিকৃতি, মানে মুচড়ে গেছে। উদাহরণ হিসেবে কি বলেছিলাম, যে তোমার যদি পা মুচড়ে যায় কখনো, তাহলে কি তোমার জুতোর সাইজ চেঞ্জ হয়ে যাবে? হবে না। যত নাম্বারে জুতো পরো তত নাম্বারে জুতোই তুমি পরবা, কিন্তু পা মুচড়ে যাওয়ার পরে তুমি আগের মতো পা ফেলতে পারছো না, হাঁটতে পারছো না, একটু পাটাকে বেঁকিয়ে ফেলতে হচ্ছে, কিন্তু আয়তন চেঞ্জ হয়নি, পায়ের সাইজ চেঞ্জ হয়নি। ওকে, শুধুমাত্র শেপটা পাল্টেছে, একটু অন্যরকম তেড়ে বেঁকে হাঁটছে। এই ধরনের বিকৃতিকে বলছে মোচড় বিকৃতি বা কৃন্তন বিকৃতি, এটা মনে রাখতে হবে। নেক্সট, বিকৃতির সমজাতীয় রাশি হওয়ার কোনো একক নেই, বিকৃতি কোনো মাত্রাও নেই। তাহলে বিকৃতির কোনো না একক আছে না মাত্রা আছে, তাহলে পড়ার কোনো ঝামেলাই নেই। নো একক নো মাত্রা, এ হলো বিকৃতি। এখানে কিছু জিনিস জেনে রাখাতে দেখতে হবে। আচ্ছা, এটা 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 জানার আগে পীড়নটাকে জানতে হবে। চল আগে এটাকে জেনে নি, তারপর, কারণ এখানে পীড়ন নিয়ে কথা বলা হয়েছে। হোয়াট ইজ পীড়ন? স্ট্রেস। কাউকে জিজ্ঞাসা করছে, কিরে ভালো আছিস? বলছে আর কি করে ভালো থাকবো, প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। কেন মাথা যন্ত্রণা করছে? বলছে কিছু একটা টেনশন সারাক্ষণ মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটা থেকে মাথা যন্ত্রণা করছে। বলছে, তখন ও তাকে বলছে, অত টেনশন অত স্ট্রেস নিলে হবে? তখন তাকে এরকম ভাবে জ্ঞান দেওয়া হয়, অত স্ট্রেস নিলে হবে মাথাতে? তো এই যে স্ট্রেস, মানে প্রচন্ড প্রেসার নেওয়া, চাপ নেওয়া, এটা একটা অবস্থা বোঝায়। এক্ষেত্রে পদার্থের অবস্থা তোমার বা আকার আয়তন পরিবর্তনের ক্ষেত্রে এটাও এক ধরনের বল। মানে ওটা যেমন মস্তিষ্কে চাপ দেয়, এই বলটা ধরো সে বস্তুটার উপর চাপ দেয়। পীড়ন, উৎপীড়ন, নিপীড়ন, মানে সবগুলো একটা বলের মতো কাজ করে। তাহলে পীড়ন বা স্ট্রেস হচ্ছে এক ধরনের বল। প্রথম কথা হচ্ছে এক ধরনের বল। পীড়নের আগে যেটা ছিল বিকৃতি, বিকৃতি হচ্ছে আকার বা আয়তনের পরিবর্তন, কিন্তু পীড়ন হলো এক ধরনের বল, ওয়ান টাইপ অফ ফোর্স। কি কাজে লাগে? না, যেটা প্রয়োগ করা হলো বাইরে থেকে, এই বলটা প্রয়োগ করে বিকৃতিটা ঘটানো হয়েছে। ওই যে বললাম, ধরো একটা ফাঁকা তেলের টিন আছে, তোমার হঠাৎ টিনটাকে নিয়ে ফুটবল খেলতে মন হলো, জোরে এক লাথি মেরে দিলে ওটাকে, তখন ওর উপর উৎপীড়ন শুরু করলা, তুমি ওর উপর অত্যাচার শুরু করলা, ওই যে পীড়ন শুরু করলা। ওই যে বলটা প্রয়োগ করা হলো পায়ে করে, ওটাই পীড়ন। তাকে যে লাথিটা মারা হলো, তার ফলে ওর শেপ চেঞ্জ হয়ে গেল, ও ছিল সোজাসুজি, হয়ে গেল টেরা বেঁকা। তাহলে বিকৃতি হতে গেলে পীড়ন মাস্ট। পীড়ন বা বল প্রযুক্ত হয় বলেই কিনা বিকৃতিটা হবে, এবং সেটা বাইরে থেকে দেওয়া হয় বলেই। বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুকে বিকৃতি করলে
আচ্ছা, ওই যে বল প্রয়োগ করা হলো এখানে, ওটা তো ধরো ওর উপর তিনটার উপর আঘাত করা হলো, ওটা ধরো আঘাত হচ্ছে, ওইটাকে আমরা পীড়ন না বলে ওটাকে আমি যদি উৎপীড়ন বলি, আমরা অত্যাচার শুরু করলাম, উৎপীড়ন বললাম, এখন কি হবে, দেখা গেল যে একজন জুতো পরে ওটা করছিল, করতে করতে তার দেখা থেকে একজন খালি পায়ে ওটার উপর এক লাথি মারলো টিনটার উপর। ওই টিনটা তখন লাথি মারার পর খালি পায়ে সে তখন পা ধরে লাফাতে লাগলো, বলছে যে কি লাগলো আমার পায়ে, প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল। তাহলে তাকে ব্যথাটা কে দিল? তুমি টিনটার উপর উৎপীড়ন শুরু করলাম, ঘুরিয়ে ওই টিনটা তোমার উপর একটা বল প্রয়োগ করলো, সেইটাকে বলছে পীড়ন। আমি প্রথমে ওটা একটু ভুল বলছিলাম, যে ডাইরেক্ট যে লাথিটা মারালো সেইটা পীড়ন নয়, সেটাকে আমরা উৎপীড়ন যদি বলি বা আঘাত বলি। তুমি পায়ে করে মারছো সেটা হলো উৎপীড়ন। উল্টে তোমার পায়ে যেটা লাগছে, তোমার পায়ে তো লাগার কথা নয়, কিন্তু পায়ে কেন লাগলো? কারণ তুমি যেটাকে লাথি মেরেছো সেও তো তোমাকে মারবে, সেও তো নিজের আকার আয়তন পরিবর্তন করার চেষ্টা করবে, তখন যে বলটা প্রয়োগ হবে সেটা যে একক ক্ষেত্রফলে প্রযুক্ত হয় সেটা হলো পীড়ন। ভালো করে বোঝার চেষ্টা করো, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। পীড়ন আর উৎপীড়নের মধ্যে ব্যাপার আছে। উৎপীড়ন কারা করে? আমরা উৎপীড়ন করছি, কিন্তু পীড়ন কি হচ্ছে, উৎপীড়ন করার ফলে উল্টে যেটা আসছে সেটা হচ্ছে পীড়ন। কোনো বস্তুর উপর বাইরে থেকে তুমি বল প্রয়োগ করলা, বল প্রয়োগ করে তার আকার বা আয়তনে পরিবর্তন করার চেষ্টা করলা, পরিবর্তন করে চেষ্টা করার সময় যে কোনো পদার্থের বা বস্তুর একটা ধর্ম থাকে কি, সে নিজেকে আটকানোর চেষ্টা করে, প্রতিহত করার চেষ্টা করে। সবসময় আটকানোর চেষ্টা করে, তাহলে আটকানোর জন্য সে যখন তখন বস্তুটার উপর ঘুরিয়ে বল প্রয়োগ করবে সেটাকে বলছে পীড়ন। কি বলছে দেখো, তাহলে বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুকে বিকৃত করলে স্থিতিস্থাপকতার ধর্মের জন্য কি হয় না, বস্তুর ভিতর একটা প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়েছে। এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, নিউটনের থার্ড ল, তুমি যাকে মারবে সেও তোমাকে মারবে। তা তুমি যদি টিনে আঘাত করো, এই তেলের টিনটাকে, ফাঁকা টিনটাকে, তাহলে ফাঁকা টিনটা তোমাকে আঘাত করবে। তাহলে প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়েছে। এই প্রতিক্রিয়া বল বস্তুকে বিকৃত করার প্রচেষ্টাকে বাধা দেয়। এই প্রতিক্রিয়া বলটা বস্তুকে যে বিকৃত করতে যাচ্ছে সেই চেষ্টাটাকে বাধা দেয়, এবং ওই প্রযুক্ত বল সরিয়ে নিলে বস্তুটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আসতে সাহায্য করে। কোনোভাবে যদি ধরো তুমি পা দিয়ে চেপে ধরেছো, যদি দেখা গেলো পাটা তুলে নিলা, আবার বস্তুটা আগের অবস্থায় ফিরে চলে এলো। কেন আগের অবস্থায় কে ফিরিয়ে নিয়ে এলো? ওর মধ্যে যে উল্টো ফিরনটা শুরু হয়েছে, তুমি কোনোটার উপর বল প্রয়োগ করেছো, সেও তাহলে তোমার উপর বল প্রয়োগ করবে। দিয়ে দেখা গেল যে তুমি বল প্রয়োগ করে তার আকার বা আকৃতি পরিবর্তন করেছো সাময়িকভাবে, কিন্তু সেই বলটা যদি আবার তুমি তুলে নাও, সে আবার আগের জায়গায় ফিরে আসবে। যেমন হয় না, অনেক সময় কোনো প্লাস্টিকের বোতলকে চেপে ধরা হয়েছে, প্লাস্টিকের বোতলটা তখন চুপসে গেছে, কিন্তু যে চেপে ধরাটা ছেড়ে দিলা, হাতটা ছেড়ে দিলা, আবার চেপে যাওয়া অংশটা আবার আগের জায়গায় ফিরে চলে আসবে। তাহলে ওকে আগের জায়গায় যে ফিরে নিয়ে আসছে যে বল, সেইটা হলো পীড়ন। বলো, পীড়ন বুঝতে কারো অসুবিধা আছে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, তার আকার আয়তনে পরিবর্তন করার চেষ্টা করা হলো, তখন সেই বস্তুটা তো নিজেকে সেলফ ডিফেন্স করবে, আটকানোর চেষ্টা করবে, বাঁচানোর চেষ্টা করবে। ওই অবস্থায় সে যে বল প্রয়োগ করে এবং সেটা প্রতি একক ক্ষেত্রফলে, সেটাকেই বলে পীড়ন। এবং পীড়ন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী চলে। বাহ্যিক বলের সমান এবং বিপরীতমুখী হয়, একদম পুরো নিউটনের তৃতীয় সূত্র পীড়ন। তোমার মন হলো তুমি দেওয়ালে জোরে এক কিল মারলে, তাহলে দেয়ালে কিল মারলে, তাহলে দেয়ালে তোমাকে ঘুরিয়ে সমপরিমাণ কিলটা ফিরিয়ে দেবে, সেইটা হলো পীড়ন। যেমন ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটা হয়, ঠিক পীড়ন হলো সেই প্রতিক্রিয়ার মতো। ঠিক আছে,
তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল দ্বারা পীড়নের পরিমাপ করা হয়। এখন কি দেখা যাচ্ছে, পীড়নের পরিমাপ হচ্ছে মোট আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল, ওই যে প্রতিক্রিয়া বল যেটা ধরলাম, ওই যে বললাম প্রতিক্রিয়া বল ডিভাইডেড বাই মোট ক্ষেত্রফল। তাহলে প্রতিক্রিয়া বল যদি আমাদের এফ ধরি, তাহলে ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এফ বাই এ, মানে এক কথায় বলতে গেলে চাপ, এফ বাই এ মানেই চাপ। তাহলে পীড়ন বা স্ট্রেস, ওই যে ওইখান থেকে আমি কথাটা প্রথমে বলেছিলাম যে মাথায় কি চাপ রে, যে মাথা যন্ত্রণা করছে, স্ট্রেস, পীড়ন, ওই জন্য তো স্ট্রেস, স্ট্রেস কথাটা এসছে, যে ভীষণ স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি, কনস্ট্যান্ট মাথার মধ্যে কিছু না কিছু জিনিস ভাবাচ্ছে, তাকে মাথায় চাপ প্রয়োগ করছে। তাহলে আলটিমেটলি দেখলাম পীড়ন সমান হয়ে যাচ্ছে এফ বাই এ, সেই চাপের একক যা, পীড়নের একক তাই, ওই জন্য পীড়নের একক হচ্ছে পাস্কাল। ভেরি ইন্টারেস্টিং। তাহলে আলটিমেটলি একক যদি পাস্কাল হয়, তাহলে পীড়ন হচ্ছে এক প্রকারের চাপ, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। তাহলে চাপের যা একক এসআই সিজিএস, পীড়নেরও তা একক, মনে রাখতে হবে। এবার পীড়ন বলে আমরা হয়তো লিখতে পারবো না, কিন্তু চাপের বলে হয়তো লিখে দেবো, কিন্তু পীড়ন আর চাপ অ্যাকচুয়ালি একই জিনিস। তাহলে পীড়নের মাত্রিক সংকেত তাই হবে চাপের যা এফ বাই এ, এফ এর সংকেত হচ্ছে এম এল টু টু দি মাইনাস টু, এইটা। আর ক্ষেত্রফল এল স্কোয়ার, দুটা হলো এম এল টি মাইনাস ওয়ান মাইনাস টু। বলো এইটুকু বুঝতে কার অসুবিধা হলো? এনিওয়ান? আমরা বিকৃতি জানলাম, তবে পীড়ন জানলাম। কে বলতে পারবে পীড়নটা কি বুঝলে আমাকে নিজের ভাষায়? সুদীপ্ত একটু ব্যাখ্যা কর, মুখ দিয়ে কথা বের কর। স্যার আমাকে ওটা বুঝিয়ে দেন আর একবার। কিছুই বুঝিনি? কিছুই বুঝিনি? স্যার বুঝিয়েছে অল্প, স্যার আর একটু ভালো করে বুঝিয়ে দেন। তোকে আমি যত জোরে মারবো তুই আমাকে তত জোরে মারবি। তাহলে আগে যদি আমি মারি, তাহলে তোর মারাটা হবে পীড়ন। আমি যদি তোকে পীড়ন করি, জ্বালাতন করি, তাহলে তুই আমাকে ঠিক ঘুরিয়ে ঠিক ততটাই মারবি, ওটাই হচ্ছে পীড়ন। তুই কাউকে যদি পরিবর্তন করতে চাস কোনো কিছু জিনিস, আকার আকৃতি, তার উপর বল প্রয়োগ করে তার পরিবর্তন করতে চাও, সে তোমাকে তো সহজে পরিবর্তন করতে দেবে না, তোমাকে তার উপর প্রচুর বল প্রয়োগ করতে হবে। তখন সে নিজেকে বাঁচানোর জন্য বা আটকানোর জন্য সে যেটা করবে সেটাই হলো পীড়ন। ঠিক নিউটনের তৃতীয় সূত্রের প্রতিক্রিয়া বলের মতো। এবং এই প্রতিক্রিয়া বলটা একক বল। সংজ্ঞাটা একটু বলে দেন। সংজ্ঞাটা বলা যেতে পারে এরকম ভাবে, যে কোনো বস্তুর উপর আমরা তার আকার আয়তন পরিবর্তনের জন্য যে বল প্রয়োগ করি, আচ্ছা আমি লিখে দিচ্ছি। এখন আমরা পড়ছি পীড়ন। আচ্ছা আমাদের রেকর্ডিং অন আছে? যাকে আমরা বলবো স্ট্রেস, তাহলে বল প্রয়োগ করে, তাহলে বল প্রয়োগ করা হলো, তাহলে বল প্রয়োগ করে কোন বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন করার চেষ্টা করা হলে ওই বস্তুটি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বল প্রদর্শন করে, একক ক্ষেত্রফলে প্রতিক্রিয়া বল,
তাকেই বলা হয় পীড়ন। প্রতিক্রিয়া বল, হয়েছে, লেখা হয়েছে? হ্যাঁ স্যার। হুম, এবার তাহলে আমাদের পীড়নের ক্ষেত্রে কি কি জিনিস বাকি থাকলো? পীড়ন আর চাপ মোটামুটি একই। পীড়ন সমান হচ্ছে এফ বাই এ। পীড়নের একক, পীড়নের মাত্রা সবই চাপের সঙ্গে সমান। এবার এখানে চলে আসো পীড়নের ক্ষেত্রে, এবার বুঝতে পারবা যে প্রযুক্ত বল বস্তুর তলের সঙ্গে অনন্তভাবে ক্রিয়া করলে সেক্ষেত্রে দু প্রকারের পীড়ন পাওয়া যায়। ঘুরিয়ে একটা অবিলম্ব পীড়ন, কি বলছে, প্রতি একক ক্ষেত্রফল প্রযুক্ত বলের অবিলম্ব বরাবর উপাংশের সমান ও বিপরীত অবিলম্ব পীড়ন বলে। অবিলম্ব বরাবর যে পীড়ন তাকে অবিলম্ব পীড়ন বলে, এটুকু বললেই হবে। আর প্রতি একক ক্ষেত্র তল বরাবর উপাংশের সমান ও বিপরীত প্রতিক্রিয়া বলকে স্পর্শকীয় বা কিন্তন পীড়ন বলে। যাক, এটা এতটা তোমাদের এটা ছবি এঁকে দেখাতে হবে, ভেক্টরের ব্যাপার আছে এখানে, দেখছি পরে, যদি পরে আবার থাকে তাহলে আবার এটাতে ফিরে আসবো। তাহলে এইটাতে ঢুকে বললে আর মাথা কাজ করবে না। বিপরীত প্রতিক্রিয়া স্পর্শ বস্তুর অনুদৈর্ঘ্য বা আয়তন বিকৃতি হলে অবিলম্ব পীড়নের উদ্ভব ঘটে। এটা একটু মার্ক করতে হবে যে অবিলম্ব পীড়ন কোথায় হয়, যখন অনুদৈর্ঘ্য বা আয়তন বিকৃতি হয়। আর বস্তুর যদি আকৃতি পরিবর্তন হয়, দুটো দুটো আলাদা জিনিস। তাহলে বস্তুর যখন অনুদৈর্ঘ্য বিকৃতি বা আয়তন বিকৃতি ঘটানো হয় তখন তার অবিলম্ব পীড়ন হয়। আর বস্তুর যখন আকৃতির পরিবর্তন ঘটে, মানে কৃন্তন যে বিকৃতি ছিল সেটা যদি হয় তখন কৃন্তন পীড়ন। এইটা একটু নোট ডাউন করতে হবে। অবিলম্ব পীড়ন আর কৃন্তন পীড়ন, দুই প্রকারের পীড়ন। অবিলম্ব পীড়ন কোথায় কাজে দেয় না, অনুদৈর্ঘ্য বিকৃতি আর আয়তন বিকৃতির ক্ষেত্রে। এই যেখানে যে তিনটে ভাগ করেছিলাম, এই যে এটা বিকৃতির, এইটার ক্ষেত্রে আর এইটার ক্ষেত্রে অবিলম্ব পীড়ন। এটা করতে গেলে এদের দুজনের জন্য লাগে অবিলম্ব পীড়ন। আর কিন্তন বিকৃতির ক্ষেত্রে লাগছে, কিন্তন বিকৃতির ক্ষেত্রে কি পীড়ন, কৃন্তন পীড়ন। এভাবে মনে রাখতে পারো, কৃন্তন বিকৃতি, কৃন্তন পীড়ন। ওকে, পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক এবং কেন? পীড়ন ও বিকৃতির মধ্যে বিকৃতি হলো মৌলিক, মানে তার যে আকার আকৃতির পরিবর্তন। কারণ কোন স্থিতিস্থাপক বস্তুতে বাহ্যিক বল প্রয়োগ করলে বিকৃতি সৃষ্টি হয়, এর ফলে যে প্রতিক্রিয়া বলের উদ্ভব হয় তাই পীড়ন। তাহলে আগে বিকৃতি হবে, তারপরে পীড়ন। এই পীড়নই বস্তুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে, অর্থাৎ বিকৃতির সৃষ্টি হলে তবেই পীড়নের সৃষ্টি হয়। বিকৃতির সৃষ্টি হলে তবেই পীড়নের সৃষ্টি হয়, তাই বিকৃতি হলো মৌলিক, এটা মনে রাখতে হবে। বিকৃতি হলো মৌলিক ধর্ম, এলিমেন্টাল, কারণ আগে বিকৃতি তারপরে পীড়ন। কেন? পীড়নটা হচ্ছে যে বিপরীতমুখী যে প্রতিক্রিয়া বল, সেটা হলো পীড়ন। তাহলে আগে বিকৃতি, বিকৃতি হলো মৌলিক ধর্ম, তুলনামূলকভাবে বেশি মৌলিক। বেশ, এবার পীড়নের হচ্ছে চাপের ক্ষেত্রে যা যা তাই পীড়নের ক্ষেত্রে। পীড়নের একক ও মাত্রা চাপের একক ও মাত্রা সমান, তার সঙ্গে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক ও মাত্রাও সমান। স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা কি দেখলাম, এখানে আলাদা করে কিছু দেয়নি। এখানে হয়তো থাকবে, এখানে পাবো শেষে, বল দেবাকে। বেশ, একটু তাড়াতাড়ি টেনে নি, তারপর দেখছি।
এবার চলে আসছে এনি কাইন্ড অফ কোশ্চেন যদি থেকে থাকে আমাকে কোশ্চেন করবে। নেক্সট, ইলাস্টিক লিমিট, স্থিতিস্থাপক সীমা। ওই যে গার্ডারটাকে তোমাদেরকে সকাল থেকে যে গার্ডারটা টানলে বড় হবে, টানলে বড় হবে বলেছে, আবার টানা টানি তো অনেক ব্যাপার আছে। তুমি এত জোরে টানলে, এত লম্বা করে টানা হলো যে ওটা জাস্ট ছিঁড়েই গেল, তাহলে ওটা কি আগের অবস্থায় তাহলে ফিরবে? যদি একবার টানতে টানতে ছিঁড়ে যায় কখনোই ফিরবে না। তাহলে ওই যে তুমি ওটাকে টানছো, তাহলে সেই টানটা তোমার একটা লিমিট পর্যন্ত বজায় থাকছে, তারপরে কিন্তু আর তার থেকে যদি বেশি তুমি টানো তাহলে তারা স্থিতিস্থাপক মানে স্থিতিস্থাপকতা ধর্মটা লোপ পেয়ে যাবে। তাহলে স্থিতিস্থাপকতা ধর্ম কাজ করে একটা সীমার মধ্যে, একটা লিমিটের মধ্যে। টানারও তো একটা লিমিট আছে, সেটাকে বলছে স্থিতিস্থাপক সীমা। তাহলে যে সীমার মধ্যে থাকলে, এবার বলতে পারো এরা যা বলেছে বলেছে, যে সীমার মধ্যে থাকলে কোনো বস্তু স্থিতিস্থাপক আচরণ করে তাকে বলতে স্থিতিস্থাপক সীমা। হলো? তাহলে এটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। কি কি জিনিসের উপর নির্ভর করে? স্থিতিস্থাপক সীমা পীড়নের প্রকৃতি, বস্তুর উপাদানের উপর। বিভিন্ন পদার্থের স্থিতিস্থাপক সীমা বিভিন্ন হয়, যেমন ইস্পাতের স্থিতিস্থাপক সীমা সীসার তুলনায় খুবই বেশি হয়। এইগুলো মানে যার মধ্যে ওটা তার স্থিতিস্থাপকতা বজায় থাকবে সেটা স্থিতিস্থাপক সীমা। এই হচ্ছে ব্যাপার, আর কিছু করার দরকার নেই। হুকের সূত্র, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2-4 বছর আগে মাধ্যমিকে এসেছিল। এবং এখান থেকে কি, যে পীড়ন এবং বিকৃতির যে সম্পর্ক, পীড়ন প্রফেশনাল টু বিকৃতি, তাহলে পীড়ন বাই বিকৃতি, এই যে প্রফেশনাল সম্পর্ক পীড়ন এবং বিকৃতির মধ্যে, যে তুমি যত পীড়ন হবে তার সঙ্গে বিকৃতির সমানুপাতিক, এবং এদের যে ধ্রুবক হয় সেই ধ্রুবকটাকেই বলছে বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ক। পীড়ন অনুপাত বিকৃতি হলে যে ধ্রুবক পাওয়া যায় তাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। একটু আগে আমরা দেখলাম যে স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে, কারণ ওটা আমরা তো দেখাই হয়নি, এবার দেখতে পেলাম। তাহলে হুকের সূত্রের ক্ষেত্রে পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক, এবং এটা যদি সমান চিহ্ন দিয়ে ধ্রুবক তুলে দিই তাহলে এটা হচ্ছে তার স্থিতিস্থাপক গুণাঙ্ক। শুধু এইটুকু মনে রাখলেই হবে, পীড়ন অনুপাত বিকৃতি। স্যার গুণাঙ্ক বলতে? গুণাঙ্ক, গুণ যুক্ত অঙ্ক। তোমার কোন জিনিসকে ইউনিট ধরে, একক একক ভ্যালু ধরে যে কনস্ট্যান্ট ভ্যালু পাওয়া যায় তাকে বলছে গুণাঙ্ক। যেমন ধরো অভিকর্ষ যে ত্বরণ, তাহলে সেটাকে অভিকর্ষ যে ত্বরণের গুণাঙ্ক তুমি বলতে পারো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ইত্যাদি। এটা এমনি সচরাচর গুণাঙ্ক বলতে একটা ইউনিট ভ্যালুর ক্ষেত্রে কোনো কিছু যদি একক করা হয় তখন সেই গুণাঙ্কটা ব্যবহার করা হয়। একটু আগে দেখলাম না কোথায়, আচ্ছা এখানে নাই, বেশ আবার যদি আসে দেখছি। তাহলে এই হুকের সূত্রটা মনে রাখবে, হুকের সূত্রটা ইম্পর্টেন্ট। এখানে একটা সংজ্ঞা দিয়েছে, দেখো স্থিতিস্থাপক গুণাঙ্কের কি সংজ্ঞা দিয়েছে। একক বিকৃতি হলো পীড়নের একক। আচ্ছা, একক বিকৃতির জন্য উদ্ভূত পীড়নই হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। ব্যাস, ওয়ান লাইনার। একক বিকৃতির জন্য যে পীড়ন, তুমি সামান্য একটু বিকৃতি ঘটাতে চাইবে তার জন্য যে পীড়ন, সেটা কি বলছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, এবং সেই বিকৃতিটা হবে একক বিকৃতি। এখন দেখা যাচ্ছে তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি দাঁড়াবে, সমান পীড়নের একক, উপরে পীড়ন, নিচে বিকৃতির একক।
তাহলে এবার পীড়নের একক মানেই হচ্ছে চাপের একক। তাহলে পীড়নের এককের ভাগে চাপের একক লিখবো, আর বিকৃতি তো কোনো একক নেই। পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক, এবং এই ধ্রুবককে বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। পীড়ন মানে হচ্ছে চাপের একক, বিকৃতির কোনো একক নাই, তাহলে নিচেরটার কোনো একক নয়, যা উপরেরটা চাপের একক যা হবে সেটাই। তাহলে এই জন্য এসে পদ্ধতিতে স্থির গুণাঙ্ক হলো নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল, স্থিতিস্থাপক গুণাঙ্ক তাই। কারো কোনো কোশ্চেন, কোনো কিছু বুঝতে না পারলে বলবে। নেক্সট, সিজিএস এর ক্ষেত্রে হবে 9 সেন্টিমিটার, মাত্রিক সংকেত mLt⁻²। এইবার চলে এলো ইয়ং গুণাঙ্ক। এইটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। কিচ্ছু না, ইয়ং গুণাঙ্ক হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি, এটাকেই বলা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ওয়াই দিয়ে, ভেরি ইম্পর্টেন্ট উচ্চ ক্লাসের জন্য। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন স্থিতিস্থাপক সীমার মধ্যে লাইনটা লিখতে হবে। স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, তাকে বলা ইয়ং গুণাঙ্ক। এটা সংজ্ঞার মতো করে মনে রাখতে হবে। তাহলে অনুদৈর্ঘ্য পীড়নটা কি জিনিস? পীড়ন মানে হচ্ছে চাপ, পীড়ন মানে হচ্ছে চাপ। অ্যাকচুয়ালি একক ক্ষেত্রফল প্রযুক্ত বল, এটা যদি বল ধরে যদি চাপ ধরি, তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল বাই চাপ, সরি মানে চাপ বাই তোমার দৈর্ঘ্য, ক্ষেত্রফল এফ বাই এ আর কি, ডাব্লিউ বাই এ। আর অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে এল বাই এল। তাহলে এটা আগে বসানো হয়েছে, ডাব্লিউ বাই এটা আগে বসানো হয়েছে, অনুদৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি হলো এটা। এটুকু একটু বুঝতে শিখতে হবে। এটা অনুদৈর্ঘ্য বিকৃতি, এইটা এখান থেকে ক্যালকুলেশন করে এই এলটার সঙ্গে এটা গুণ, এর সঙ্গে এর গুণ। ঠিক আছে, দিয়ে এখানে যেটা পেলাম সমান হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ সমান হচ্ছে এমজিএল বাই পাই আর স্কয়ার এল। এটা হচ্ছে ফর্মুলা ইয়ং গুণাঙ্ক। তরল বা গ্যাসের কোনো দৈর্ঘ্য না থাকায় তাদের ইয়ং গুণাঙ্ক নেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হয়তো প্রশ্ন দিয়ে দিল যে তরল বা গ্যাসের ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো, এদের দৈর্ঘ্য না থাকার জন্য ইয়ং গুণাঙ্ক নেই, শুধুমাত্র কঠিন পদার্থের ইয়ং গুণাঙ্ক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইয়ং গুণাঙ্ক আছে শুধুমাত্র কঠিন পদার্থের। এনি কোশ্চেন? এবার এখান থেকে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান আছে। এবার আর কিছু একটা জিনিস আছে, এটা আমি বলে দিই। আচ্ছা, এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব, প্রশ্নগুলোকে আজকে আর আলোচনা করব না, অঙ্কগুলো তাহলে সিলেবাসটা শেষ হবে না, ওটাকে নেক্সট দিন আলোচনা করব। তোমরা একটু দেখবো বাড়িতে অঙ্ক টঙ্কগুলো পারছো কিনা। এখানে চলে আসি, দৈনন্দিন জীবনের স্থিতিস্থাপকতা, ভঙ্গুরতা, ইলাস্টিসিটি, ব্রিটেলনেস, ডাক্টিলিটি, নমনীয়তা। ভঙ্গুরতা কি? মানে কোনো জিনিস কত সহজে ভেঙে যায়। কোনো পদার্থকে বাহ্যিক বল ক্রিয়া করলে স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যায়, পদার্থটি সহজে ভেঙে যাবে। এই যে ধর্ম, এটাকে বলছে ভঙ্গুরতা। ভঙ্গুরতা ভেঙে যাওয়ার প্রবণতা, প্রসার্যতা প্রসারিত হওয়ার প্রবণতা, সবই স্থিতিস্থাপক সীমার মধ্যে। যেমন প্রসারণশীল পদার্থ কি কি আছে? অ্যালুমিনিয়াম, তামা, সোনা, রূপা ইত্যাদি। এবার আছে নমনীয়তা, প্লাস্টিসিটি, এগুলো স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে পীড়নে আরো বাড়লে হুকের মাত্রা মান্য হয় না। আচ্ছা, পীড়ন বাড়ার সঙ্গে সঙ্গে বিকৃতি আগের তুলনায় দ্রুতভাবে বাড়ে। এই সময় পীড়ন অপসারিত হলে একটি তারটি আবার প্রাথমিক দৈর্ঘ্যে ফিরে পায় না, বরং কিছুটা স্থায়ী বিকৃতি থেকে যায়। পদার্থটির
বিকৃত হয়ে যাওয়া ধর্মকে পদার্থটির নমনীয়তা বলে। যে আমরা দেখেছিলাম একটা লোহার রডকে ছাদে রেলিং এর লোহার রডকে টেনে বেঁকে দিল, তাহলে ব্যাস তার পরিবর্তন ঘটে গেল। এই যে ধর্মটা, এটা হচ্ছে নমনীয়তা। প্লাস্টিসিটি, এটা মনে রাখতে হবে, আমাদের দৈনন্দিন জীবনে এগুলো আছে। ওই যে স্থির সবক সীমা ছাড় যাওয়ার পর রাবার, তামা, সোনা প্রভৃতি পদার্থগুলি নমনীয় পদার্থের মতো আচরণ করে স্থিতিস্থাপক সীমা চলে যাওয়ার পরে। আচ্ছা, কি জেনে রাখতে বলছে? লোহা, তামা, সোনার উপর প্রসারিত অনেক বেশি বলে এদেরকে টেনে সরু তারে পরিণত করা যায়। আবার সোনা ও রূপার প্রসারিতার পাশাপাশি লোহা ও তামার তুলনায় নমনীয়তা অনেকটা বেশি। এই যে সোনার গয়না কেন বিখ্যাত? প্রচন্ড হালকা করা যায়, পাতলা করা যায়, ডিজাইন করা যায়, অন্য ধাতু সেটা হবে না। তাহলে সোনা প্রচন্ড পরিমাণে নমনীয়, প্রসার্যশীল, সেই জন্য লোহা ও তামা দিয়ে সূক্ষ্ম পাতলা তৈরি করা যায় না, কিন্তু সোনা রূপা দিয়ে যায়। তাহলে লোহা, তামা এগুলো দিয়ে কিন্তু পাতলা গয়না তৈরি করা যায় না, কিন্তু লোহা দিয়ে যায়, কারণ ওগুলোর প্রসার্যতা বেশি। এগুলো একটু পড়লেই হয়ে যাবে। নেক্সট আসছে বল ধ্রুবক, কনস্ট্যান্ট। কোথা থেকে এলো বল ধ্রুবকটা? হুকস ল থেকে। পীড়ন বা বিকৃতি ইকুয়াল টু ধ্রুবক, আমরা যেটা হুকস ল পড়েছিলাম, দেখেন একবার। কয় হুকস ল? পীড়ন বা বিকৃতি, পীড়ন অনুপাত বিকৃতি। তাহলে বল ধ্রুবক এখানে এক্ষেত্রে f proportional to x, তাহলে f is equal to kx, k কি বলছে? k হলো স্প্রিং এর বল ধ্রুবক। f proportional x, প্রপোর্শনালটা ছাড়ার জন্য ইকুয়াল টু দিয়ে হয়ে গেল k, তাহলে k কে বলা হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক। বেশ, বাড়তি কিছু আলোচনা করার দরকার পড়লে আমরা পরে সেগুলো আলোচনা সব করে নেব, অসুবিধা কোনো কারণ নেই। প্রশ্ন উত্তর আলোচনা করব। আচ্ছা, বল ধ্রুবকের কিছু কিছু একক আছে। তাহলে f is equal to যদি kx হয়, তাহলে k সমান f by x। f proportional to x ছিল, যে সমান্তরাল f is equal to kx, তাহলে k সমান f by x। এবার x এর ভ্যালু 1 বসালাম, f এর ভ্যালুকে k ধরলাম, k হয়ে গেল। তাহলে অর্থাৎ কোন স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত যে বল তাকে বলে স্প্রিং এর বল ধ্রুবক। একই রকম। আর কোনো কোশ্চেন থাকলে বলবে। বল ধ্রুবকের একক, এখানে একক থেকে একক চলে যাবে, এখানে এইরকম নেবো, এরকম নেবো, দিয়ে যা হবে তাই ডাইন পার সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার। বল ধ্রুবকের একক, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, একটি স্প্রিং তোলা বল ধ্রুবকের মান নির্ণয়, ফর্মুলা দিয়ে দিয়েছে, k is equal to w by b minus a। কিভাবে বলা যায় দেখে নিই। একটু স্প্রিং তোলাকে তার আঙ্গুলের ধরানো থেকে, আচ্ছা হ্যাঁ, মানে যতটা নামলো তত থেকে আগেরটা মাইনাস করলে হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। স্প্রিং এর বল ধ্রুবকের মাধ্যমে স্প্রিং এর অনমনীয়তা বা দৃঢ়তা ধর্ম পরিমাপ করা হয়। বেশ, তাহলে মোটামুটি যতটা পড়লাম, এবার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। চলো আমরা তো লাইন বাই লাইন একটু পড়ার চেষ্টা করি, তোমাদের জন্য এটা পড়া। ইয়ং গুণাঙ্ক, যাকে আমরা ওয়াই দ্বারা চিহ্নিত করছি, মনে রাখার জন্য হচ্ছে কি, দৈর্ঘ্য বরাবর যা হবে, দৈর্ঘ্য বরাবর অনুদৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এখন পীড়ন মানে কি? পীড়ন মানে আসলে আমরা এটাকে চাপ বলতে পারি।
চাপ মানে কি? বল বা একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, এটা ভাবতে পারি। বলকে আমরা এফ ধরতে পারি, ক্ষেত্রফলকে এ ধরতে পারি। ওখানে বইয়ে যেটা ডাব্লিউ ধরা আছে তার ওয়েট বা ওজন, এটা আমরা এফই ধরলাম, ধরো এফই থাক। এটুকু বুঝতে কোনো অসুবিধা? পীড়ন সমান এফ বাই এ। অনুদৈর্ঘ্য পীড়নকে 1 নাম্বার দিলাম, অনুদৈর্ঘ্য বিকৃতিকে 2 নাম্বার দিলাম, তাহলে এইটা হলো 1 নাম্বার এফ বাই এ। তাহলে উপরে অনুদৈর্ঘ্য পীড়নে একের জায়গায় লিখবো এফ বাই এ। দেখো লিখতে পারি কি পারি না, এটুকু আগে বোঝো। বলো আগে, রিপ্লাই দাও, এইটুকু আগে মাথায় ঢুকেছে কিনা। স্টেপ বাই স্টেপ ধরতে ধরতে বোঝা যাবে। হ্যাঁ স্যার, এটা এবার চলে এসো অনুদৈর্ঘ্য বিকৃতি। বিকৃতিতে আমরা কি দেখলাম? অনুদৈর্ঘ্য বিকৃতি যে যতটা বেড়েছে আর আগে যতটা লেন্থ ছিল এল বাই এল, আগে যদি ছিল 10 বেড়ে হলো 15, তাহলে বৃদ্ধি কত? 15 মাইনাস 10 সমান 5, এটাকে আমরা এল ধরছি, এটা হলো বৃদ্ধি। কার উপর? প্রথমে যেটা ছিল তার উপর। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতির জায়গায় কি লিখবো? স্মল এল বাই ক্যাপিটাল এল। এইবার এটাকে যদি ঠিকঠাক করে সাজাও, এফ বাই এ, এটা তাহলে উল্টে যাবে, গণিত হবে ক্যাপিটাল এল বাই স্মল এল। ক্যাপিটাল এল বাই, আচ্ছা, এফ বাই ক্যাপিটাল এল বাই স্মল এল, এইটা স্মল এল হবে। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার ইয়াং গুণাঙ্কর ফর্মুলা। একে আরো যদি কি করা হয়েছে দেখি। আচ্ছা, পাই আর স্কোয়ার এল মানে সংক্ষেপ হয়ে গেছে, এম জি এল বাই পাই আর স্কোয়ার এল। বেশ, এবার দেখো এই যে এফ যে বল প্রয়োগ হচ্ছে, এটা যদি ডাউনওয়ার্ডস হয় তাহলে একে আমরা এম ইন্টু জি ধরতে পারি, পৃথিবীর যে আকর্ষণ বল। তখন এই ফরমেশনটা চেঞ্জ হয়ে এফ এর জায়গায় এম জি, এল এর জায়গায় এল, এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। কার ক্ষেত্রে হয় পাই আর স্কোয়ার ক্ষেত্রফলটা? কোন ধরনের বস্তুর ক্ষেত্রে? কোন একটা বৃত্তাকার, এখানে এরিয়াটা পাই আর স্কোয়ার কেন ধরলো? কঠিন পদার্থের পাই আর স্কোয়ার ইন্টু এল মানে তার টোটালটা, ইন্টু এল মানে উচ্চতা ধরে তার আয়তন, এ ইন্টু এল, পাই আর স্কোয়ার এল। পাই আর স্কোয়ার এর ক্ষেত্রে হচ্ছে সিলিন্ড্রিক্যাল যেটা হয়, সিলিন্ডার টাইপের, তার আয়তন। এটা ওরা কিভাবে ক্যালকুলেশন নিল জানি না, পাই আর স্কোয়ার এল। এইটা হচ্ছে ইয়াং গুণাঙ্কের ফর্মুলা। এফ এর জায়গায় এম জি, এল এর জায়গায় এল, ক্ষেত্রফলের জায়গায় পাই আর স্কোয়ার ইন্টু এল। এটা একটু ক্যালকুলেশন করে করতে হবে, নিজে নিজে লিখে 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 দুবার তিনবার করলেই দেখবে হয়ে যাবে। পড়লে এটাই পড়বে, পড়লে এটাই পড়বে। এখানে কিন্তু এখানে দেয়নি, তাহলে তোমাকে যদি বের করতে বলা হয় যে তাহলে ইয়াং গুণাঙ্কের একক কি, কি হতে পারে? বলো দেখি কি কি একক হতে পারে ইয়াং গুণাঙ্কের? কি বলে দেখো অঙ্কনকে? একক একক, আচ্ছা, অনুদৈর্ঘ্য বিকৃতির কোনো একক আছে? আছে অনুদৈর্ঘ্য তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতিটা একক বাদ।
আচ্ছা, অনুদৈর্ঘ্য ইয়াং গুণাঙ্ক মানে তো অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য পীড়নের একক আছে? তাকিয়ে দেখো বইয়ে। হ্যাঁ স্যার আছে। কি এটা, সেটা কি? বাই সেমি টু দি পাওয়ার মাইনাস টু। হুম, বা নিউটন পার মিটার স্কয়ার, বা শেষে দেখা যাচ্ছে পাস্কাল বা চাপের এককই হচ্ছে এটা। তাহলে অনুদৈর্ঘ্য পীড়নের যে একক, সেটাই দাঁড়িয়ে যাবে ইয়াং গুণাঙ্কের একক, কারণ ইয়াং গুণাঙ্কে ওটাই আছে, ওইটা বাই ওইটা। এখানে এককটা দেওয়া নেই, কিন্তু অনুদৈর্ঘ্য পীড়নের যা যা একক আছে সেটাই হয়ে যাবে ইয়াং গুণাঙ্কের একক। ওটা লিখে নিতে পারো। বুঝা গেল? এরপরে যদি পড়ার পরও না বুঝতে পারো তাও পড়তে হবে। আর বলো, আর কোনো জায়গা? আমরা এই অঙ্কগুলো করব, হ্যাঁ স্যার। আগে একবার নিজেরা পড়ো, অঙ্কগুলো করবো। এখানে আরো একটা দুটো ক্লাস নিতে হবে। স্যার প্রথমকার 5টা ভিডিও দেওয়া হয়েছে শুধুমাত্র। এখন অনেক ভিডিও বাকি আছে, তাই তো? হ্যাঁ স্যার সবগুলো দিতে হবে।